আদ্রিয়ান মেঘের হাত ধরে তার পাশে সোফায় বসে থাকে। মেঘ ঘুমিয়ে পড়েছে অনেক আগেই। আদ্রিয়ান মেঘের ঘুমন্ত মুখের দিকে তাকায়। কি মায়াবী চোখ, মুগ্ধ করার মতো রূপ। আদ্রিয়ান কিছুক্ষণ অপলক দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে থাকে। তার চোখ যেন মেঘের উপর আটকে আছে। রিসর্টে আসার পর কয়েকবার তার আর মেঘের দেখা হয়েছে, কিন্তু আদ্রিয়ান কখনো মেঘকে মনোযোগ সহকারে দেখে নাই। কিন্তু আজ দেখছে। তার যত দেখছে ততই মেঘের প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। আদ্রিয়ান আজ মেঘের প্রতি যা অনুভব করছে বা তার যে আসক্তি কাজ করছে, অন্য নারীর প্রতি এই আকর্ষণ কখনো তার আসেনি। না তাদের এত আগ্রহ আর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেছে কখনো। মেঘ যখন প্রথমবার আদ্রিয়ানকে জড়িয়ে ধরেছে, তখন আদ্রিয়ানের হার্টবিট ফাস্ট হয়ে যায়। তার সারা শরীর অসাড় হয়ে যায়। তার হাত মেঘকে ছুঁয়ে দেখার আগ্রহ দেখায়। মেঘের প্রতি নিষিদ্ধ আকর্ষণ অনুভব করে আদ্রিয়ান, যে অনুভূতি তার আর কখনো অনুভব হয়নি। হাসপাতালের কেবিনে যখন জিয়া তাকে জড়িয়ে ধরেছিল, তখন আদ্রিয়ান তাকে 1 সেকেন্ডের মধ্যেই নিজের থেকে দূরে সরিয়ে দেয়। তবে আজ কেন তার দ্বারা মেঘকে দূরে সরিয়ে দেওয়া সম্ভব হয়নি, বরং তার কাছে যাওয়ার জন্য, তাকে ছুঁয়ে দেখার জন্য আদ্রিয়ানের মন ছটফট করছিল তখন? কেন? মেঘ নেশায় আসক্ত হয়ে তাকে ভুল করে জড়িয়ে ধরেছে। শুধুমাত্র এই জন্যই কি আদ্রিয়ান তাকে নিজে থেকে দূরে সরিয়ে দিতে পারে নাই? না, এর পিছনে অন্য কোনো কারণ আছে। কিন্তু কি কারণ থাকতে পারে? মেঘের সাথে আদ্রিয়ানের দেখা হয়েছে কাল। মেঘ তার কাছে অনেকটাই অপরিচিত নারী, যার নাম ছাড়া আর কিছুই জানে না সে। তবে তার উপর কি করে আদ্রিয়ানের আকর্ষণ কাজ করতে পারে, যা অন্য নারীর সংস্পর্শে কখনো অনুভব হয়নি, তা মেঘের কাছে গেলে কেন হয়? শুধুই মেঘই কেন? আদ্রিয়ানের কাছে তার প্রশ্নের কোনো উত্তর নেই। সে সব কিছু নিছকই মায়া বলে উড়িয়ে দেয়। মেঘের থেকে আদ্রিয়ানকে দূরত্ব বজায় রাখতে হবে। কোনো নারীর প্রতি দুর্বলতা রাখতে চায় না আদ্রিয়ান। সে শুধু নিজের কেরিয়ার আর স্বপ্নের উপর ফোকাস করতে চায়। 7 বছর আগে এক নারীর জন্য তার বাবা মার থেকে দূরে চলে আসতে হয়েছে তাকে। পরিবারের ভালোবাসা, মায়া, মমতা থেকে বিচ্ছিন্ন হয়েছে। এখন আর অন্য নারীর জন্য তার কেরিয়ার বিসর্জন দিতে পারবে না। তিলে তিলে গড়ে তোলা তার মেধা, স্বপ্ন সে শুধু এক নিছকই মায়ার কারণে হারাতে পারবে না। মেঘের থেকে যত দূরত্ব থাকবে, ততই তার আর মেঘের ভবিষ্যতের জন্য ভালো হবে। আর মেঘকে তার প্রতি দুর্বল হওয়ার চান্স সে দেবে না, কখনো না। কাল থেকে আদ্রিয়ান তার কঠোর রূপ দেখাবে, যাতে মেঘ তার থেকে দূরে থাকে। কিন্তু আজ রাতে তাকে মেঘের কাছেই থাকতে ভাবে বাধ্য হয়ে। এরপর আদ্রিয়ান বাধ্য হয়ে মেঘের হাত ধরে ঘুমিয়ে পড়ে। সকালে ঝলমলে আলোয় মেঘের ঘুম ভেঙে যায়। কাচের জানালা দিয়ে বাহির থেকে সূর্যের কিরণ ভেসে আসছে। পিটপিট করে চোখ খুলে তাকায় মেঘ। তার মাথায় ভীষণ ব্যথা অনুভব হচ্ছে। মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। তাছাড়া শরীরে শীত লাগছে। মনে হয় জ্বর এসেছে, যার জন্য এমন লাগছে। মেঘ চোখ খুলে রুমটা কিছুক্ষণের জন্য পর্যবেক্ষণ করে দেখে নেয়। কিন্তু এটা তো তার রুম না। রিসর্টে যে রুমে মেঘ থাকে, তার ডিজাইন আর এই রুমের আসবাবপত্রের ডিজাইন সম্পূর্ণ ভিন্ন। মেঘের চোখ যায় টেবিলে থাকা ফ্রেমের মধ্যে থাকা একটি ছবির দিকে। মেঘের দৃষ্টি কিছুটা ঝাপসা ছিল। মেঘ চোখ খুলে ভালো করে দেখে সেখানে আদ্রিয়ানের ছবি রয়েছে। মেঘ আদ্রিয়ানের ছবি দেখা মাত্রই লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়ে। আদ্রিয়ানের ছবি তার টেবিলের উপর কি করছে? তবে কি এটা আদ্রিয়ানের রুম? মেঘ তার আনমনে করা প্রশ্ন শুনে সে নিজেই অবাক হয়ে যায়। মেঘ তাড়াতাড়ি তার চারপাশে তাকায়। তার হাতের উপর শক্ত ভারী বস্তু অনুভব করে। মেঘ তার হাতের দিকে তাকিয়ে দেখে আদ্রিয়ান তার হাত শক্ত করে ধরে রেখেছে। মেঘের বুকের ভিতর ধপ করে শব্দ হয়। এটা কি সত্যি আদ্রিয়ান? কিন্তু সে এই রুমে কি করে আসলো? কাল রাতে কি হয়েছিল? কাল রাতের সম্পূর্ণ ঘটনা মেঘের মনে পড়ে যায়। মেঘ লজ্জায় মাটির নিচে ঢুকে পড়তে ইচ্ছে করছে তার। সে কি করে এমন ভুল করতে পারল? মেঘ কাল রাতে নেশার ঘরে কথায় কথায় বলে দেয়নি তো যে সে আদ্রিয়ানের বউ? তার সাথে 7 বছর আগে আদ্রিয়ানের বিয়ে হয়েছিল। মেঘ এখন নিজের গালে নিজেই থাপ্পড় দেয়। মেঘ খেয়াল করে আদ্রিয়ান তার রাতের পোশাক পরিবর্তন করেছে। কাল মেহেদি অনুষ্ঠানে যে কাপড় পরেছিল, আজ সকালে তার পরনে ওই কাপড় নেই। মেঘের মনে হঠাৎ করে অজানা ভয় ঢুকে গেল। কাল রাতে আবার নেশার ঘরে কোথাও তার আর আদ্রিয়ানের মধ্যে। মেঘ আর কিছু ভাবতে পারে না। সে ভয়ে ভয়ে তার উপর থাকা চাদর সরায়, যা কাল রাতে আদ্রিয়ান মেঘ ঘুমিয়ে যাওয়ার পর তার শরীরে ঢাকা দিয়েছিল। মেঘ চাদর সরিয়ে তার পরনে আগের কাপড় দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। আদ্রিয়ান এখন ঘুমন্ত। কাল রাতে সে কি কি কাণ্ড করেছে কে জানে।
যদি এখন আদ্রিয়ান ঘুম থেকে উঠে পড়ে তখন মেঘ তার চোখের দিকে তাকাতে পারবে না, ভীষণ লজ্জা করবে তার। তাই মেঘ সিদ্ধান্ত নেয় সে আদ্রিয়ানের ঘুম থেকে ওঠার আগেই চলে যাবে তার রুম থেকে। মেঘ ধীরে ধীরে আদ্রিয়ানের হাতের শক্ত বাঁধন থেকে তার হাত মুক্ত করার চেষ্টা করে, কিন্তু মেঘ ব্যর্থ হয়। আদ্রিয়ান খুব শক্ত করে তার হাত মুষ্টিবদ্ধ করে ধরে রেখেছে। মেঘ আবার যখন চেষ্টা করে তার হাত সরানোর, তখন আদ্রিয়ানের ঘুম ভেঙে যায়। আদ্রিয়ান ঘুম থেকে ওঠে, তার হাতে থাকা মেঘের হাতের দিকে তাকায়। আদ্রিয়ান ঘুম থেকে উঠে পড়েছে দেখে মেঘ চোরের মতো মাথা নিচু করে বসে থাকে। কাল রাতের ঘটনা আদ্রিয়ানের মনে আছে, যার কারণে সে মেঘকে তার রুমে দেখে অবাক হয়নি। আদ্রিয়ান একবার মেঘের মুখের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, সারা রাত আমাকে জ্বালাতন করে এখন সকালে উঠে চোরের মতো পালিয়ে যাওয়া হচ্ছে? কাল রাতে তুমি কি কি উদ্ভট কাজকর্ম করেছো তা কি তুমি জানো? মেঘ আগের ন্যায় আবার মাথা নিচু করে ফেলে। আদ্রিয়ান মেঘের উত্তর না পেয়ে ধমকের স্বরে বলে ওঠে, কি সমস্যা, কথা বলছো না কেন? তুমি কি বোবা যে কথা বলতে পারো না? মেঘ আদ্রিয়ানের ধমক শুনে ছোট্ট করে বলে, আই অ্যাম সরি। কাল রাতের ঘটনার জন্য সত্যিই আমি দুঃখিত, সব ভুল আমার। আদ্রিয়ান মেঘের কথা শুনে আবারও গুরুগম্ভীর কণ্ঠে বলে ওঠে, অবশ্যই সব ভুল তোমার। সবসময় মানুষজন যা বলবে, যা জোর করবে তাই মেনে নেবে না। প্রতিটি নারীকে প্রতিবাদী হতে হয়, নিজেদের মধ্যে আত্মবিশ্বাস রাখতে হয়। কাল কাজিনরা সকলে জোর করেছে বলে ড্রিঙ্কস করেছো, অন্যদিন যদি আবার অন্য কেউ জোর করে তখন কি আবার ড্রিঙ্কস করবে? শোনো মেঘ, আমি তোমার শিক্ষক হই। শিক্ষক হওয়ার সুবাদে তোমাকে বলছি, সারা জীবন ন্যাকাকান্না আর ভয় নিয়ে কাটিয়ে দিও না। শক্ত হও, আত্মবিশ্বাসী হও, আর না হলে জীবনে কখনো উন্নতি করার কথা ভুলে যাও। মেঘ মাথা নিচু করে আদ্রিয়ানের সমস্ত কথা মনোযোগ দিয়ে শোনে। সত্যিই আদ্রিয়ান যা বলছে তা ঠিক। সে কেন কাল কাজিনদের নিষেধ করতে পারল না? ওরা জোর করে ড্রিঙ্কস করিয়ে দিল আর মেঘ চুপচাপ খেয়ে নিল। মেঘকে মাথা নিচু করে বসে থাকতে দেখে আদ্রিয়ান বলে, এখন নিজের রুমে যাও, বিশ্রাম নেওয়া প্রয়োজন তোমার। কাল সারা রাত ভিজে কাপড় পরেছিলে, জ্বর আসতে পারে, কিন্তু সাবধানে যেও। বাড়ির বাইরে কেউ যদি তোমাকে আমার রুম থেকে বের হতে দেখে তবে নেগেটিভ কিছু চিন্তা করতে পারে, সো কেয়ারফুল। মেঘ সোফা থেকে ওঠে, দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। তবে রুমের দরজা থেকে বের হওয়ার আগে একবার পিছনে ঘুরে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলে, আদ্রিয়ান স্যার, সরি। আদ্রিয়ান মেঘের বাচ্চা সুলভ কাণ্ড দেখে শব্দ করে হেসে ওঠে, তবে মেঘ তা শুনতে পায় না। এরপর আদ্রিয়ান ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। মেঘও তার রুমে চলে যায়। রিসর্টের বাইরে খেলার মাঠে কান ধরে দাঁড়িয়ে রয়েছে মেয়েদের একটা দল। তারা ভয়ে মাথা নিচু করে রেখেছে, আর তাদের সামনে দাঁড়িয়ে রয়েছে স্বয়ং আদ্রিয়ান রেদওয়ান। আদ্রিয়ানের গম্ভীর আর রাগান্বিত চেহারায় সকলে দেখে যাচ্ছে তার সামনে থাকা মেয়েরা আর কেউ না, আবিহার শয়তান আর দুষ্টু কাজিন। আদ্রিয়ানের এমন লুক দেখে প্রত্যেকেই ভয়ে ঢোক গিলছে। আদ্রিয়ান বলে, ঠিক এরকম করে কান ধরে সকলে রিসর্টের চারপাশে 10 বার ঘুরে আসবে। তারা সকলে বলল, আমরা ভুল করেছি আদ্রিয়ান ভাইয়া, ক্ষমা করে দাও। আদ্রিয়ানের কথা শুনে সকলের মধ্যে থেকে একজন সাহস করে বলল, সরি আদ্রিয়ান ভাইয়া, আর এমন ভুল হবে না। কোনো অজুহাত আমি শুনতে চাই না, চুপচাপ যা বলছি তাই করবে। পরশুদিন আবিহার আর করণের সাথে যা করেছো তা ভুল হলেও তোমাদের উদ্দেশ্য খারাপ ছিল না, কিন্তু কাল মেঘকে জোর করে ড্রিঙ্কস করিয়ে যে অন্যায় করেছো তার শাস্তি অবশ্যই পেতে হবে। কোনো কিন্তু শুনতে চাই না আমি, যা বলছি তাই করো। যত দেরি করবে ততই শাস্তির পরিমাণ বাড়বে। আদ্রিয়ানের কথা শুনে সকল কাজিনরা বাধ্য হয়ে কান ধরে রিসর্টের চারপাশে ঘুরতে থাকে। আদ্রিয়ান যা করছে একদম ঠিক করছে। এই কাজিনরা অতিরিক্ত শয়তান আর দুষ্টু হয়ে গিয়েছিল। যদি এখনই এদের শাস্তি দেওয়া না হয় তবে ভবিষ্যতে এর চেয়েও বড় কাণ্ড ঘটাবে। আদ্রিয়ানের দূরে থাকে একজন কাজের লোককে ডাক দেয়। কাজের লোক তার কাছে আসে। আদ্রিয়ান তার পকেট থেকে ঔষধ বের করে বলে, শোনো, এই ঔষধ আর রান্নাঘর থেকে লেবুর শরবত বানিয়ে মেঘের রুমে দিয়ে আসবে। বলবে আদ্রিয়ান স্যার দিয়েছে। ওকে স্যার। মেঘ তার রুমে শুয়েছিল। ভীষণ মাথা ব্যথা করছে, তার শরীরে জ্বর আসবে মনে হয়। মেঘ যখন রুমে শুয়েছিল তখনই তার রুমের দরজায় একজন কাজের লোক কড়া নাড়ে। মেঘ বিছানা থেকে উঠে দরজার কাছে যায়, দরজা খুলে দেয়। কাজের লোক ঔষধ আর লেবুর পানি মেঘের দিকে এগিয়ে দেয় আর বলে, ম্যাম, আপনার জন্য আদ্রিয়ান স্যার ঔষধ আর লেবুর জল পাঠিয়েছে। কাজের মহিলার কথা শুনে মেঘ অবাক হয়ে যায়। সত্যি আদ্রিয়ান তার জন্য লেবুর জল আর ঔষধ পাঠিয়েছে? আদ্রিয়ান তার খেয়াল রাখছে, যত্ন করছে। তবে আদ্রিয়ান একজন ডক্টর হয়ে রোগীর খেয়াল রাখা অসম্ভব কিছু না।
মেঘ ঔষধ খেয়ে নেয়। লেবুর পানি গ্লাসের হাত দিয়ে ধরে বলে, ধন্যবাদ আপনাকে। কাজের লোক রুম থেকে চলে যায়। মেঘ বিছানায় শুয়ে থাকতে আর ভালো লাগছে না, যার কারণে সে রুমের ব্যালকনিতে যায়, লেবুর পানি মুখে দেয় আর সামনের দিকে তাকায়। মেঘ হঠাৎ লক্ষ্য করে সকল কাজিনরা কান ধরে রিসর্টের চারপাশে ঘুরছে। মেঘ অবাক হয়ে প্রথমে, এরপর তার চোখ যায় তপ্ত রোদের মধ্যে গম্ভীর মুখশ্রী নিয়ে দাঁড়িয়ে থাকা সুঠাম দেহের এক পুরুষের দিকে। মেঘ পরক্ষণেই সব বুঝে যায়, তার মুখে হাসি ফুটে ওঠে। আদ্রিয়ান খোলা মাঠে দাঁড়িয়ে রয়েছে, যেখানে অর্ধেক জায়গা জুড়ে বিবাহের স্টেজ রয়েছে। আদ্রিয়ানের সামনের দিকে তাকিয়ে দেখে মেঘ তার ব্যালকনি থেকে তাকে দেখছে আর দাঁত বের করে হাসছে। আদ্রিয়ান তার দিকে রাগী চোখে তাকায়। মেঘ আদ্রিয়ানের তাকানো দেখে চোখ সরিয়ে নেয় তার উপর থেকে। আদ্রিয়ান ও মেঘের উপর থেকে দৃষ্টি সরিয়ে সকল কাজিনদের উপর রাখে। মেঘ মনে মনে আদ্রিয়ানকে গালি দেয়, বদলোক একটা। মেঘ আর সারাদিন আদ্রিয়ানের সামনে যায় না, তার যাওয়ার ইচ্ছেও নেই। যত দূরে থাকবে তারা একে অপরের থেকে ততই মঙ্গল। রাতের দিকে আবিহার গায়ে হলুদ শুরু হবে। এখন প্রায় বিকেল হয়ে গেছে, কিন্তু এখনও আবিহার পার্লারের লোক আসেনি। তাদের ফোন করা হয়েছে, তারা বলছে আজ তারা আসতে পারবে না। আবিহাকে পার্লারে যেতে হবে। রিসর্ট থেকে পার্লার বেশ দূরে, কারণ তাদের সাথে যেতে পারবে না, যার জন্য ফারহানা বেগম আদ্রিয়ানকে বলেছে আবিহা আর মেঘকে পার্লারে নিয়ে যেতে। আদ্রিয়ান রাজি হয়ে যায়। বিকেল প্রায় 3:30। আদ্রিয়ান গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে। সে মূলত মেঘ আর আবিহার আসার জন্য অপেক্ষা করছে। প্রায় 5 মিনিট পর আবিহা আর মেঘ রিসর্টের দরজা দিয়ে বেরিয়ে আসে। মেঘের পরনে রয়েছে কালো রঙের ড্রেস আর আবিহার পরনে সাদা শাড়ি। মেঘ আদ্রিয়ানকে দেখে তার চোখ সরিয়ে নেয়, এরপর গাড়ির মধ্যে উঠে বসে। আবিহা আর মেঘ পিছনে বসে, আদ্রিয়ান সামনে ড্রাইভিং সিটে। মেঘ আবিহার সাথে বলে ঠিক করে রেখেছিল, কিন্তু যখন শুনেছে আদ্রিয়ান তাদেরকে নিয়ে যাবে তখন মেঘ নিষেধ করে দেয়। পরে আবিহা একা একা যাবে সে কথাটা ভেবে যেতে রাজি হয়ে যায়। আদ্রিয়ান গাড়ি স্টার্ট করে। মেঘ আর চোখে লুকিং গ্লাসে আদ্রিয়ানকে দেখে। আদ্রিয়ানেরও চোখ যায় আয়নার উপর, দুজনেরই চোখ মিলিত হয়। মেঘ দ্রুত গতিতে তার চোখ সরিয়ে নেয়। আদ্রিয়ানও তার দৃষ্টি সরিয়ে ড্রাইভিং করার উপর মনোযোগ দেয়। প্রায় 1 ঘন্টা পর গাড়ি এসে পৌঁছায় পার্লারের সামনে। আদ্রিয়ান গাড়ি থেকে নেমে দাঁড়ায়, পিছনের দরজা খুলে দেয়। মেঘ গাড়ি থেকে নামে, সাথে আবিহাও। আদ্রিয়ান বলে, তোমরা পার্লারের ভিতরে যাও, আমি বাইরে অপেক্ষা করছি। আবিহা বলে, ওকে আদ্রিয়ান ভাইয়া। মেঘ কিছু বলে না, সে পার্লারের ভিতরে চলে যায়। আদ্রিয়ান গাড়িতে বসে অপেক্ষা করতে থাকে, কিন্তু অনেক সময় অপেক্ষা করার পরও মেঘ আর আবিহা পার্লার থেকে বের হয় না। আদ্রিয়ান বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে যায়। তখনই তার ফোনে কারণের কল আসে। আদ্রিয়ান ফোনটা রিসিভ করে। কারণ বলে, গায়ে হলুদের সাজে আবিহাকে কেমন লাগছে? আমি জানি না, এখনও পার্লার থেকে বের হয়নি। আচ্ছা, আবিহা বের হলে আমাকে ভিডিও কল দিয়ে ওকে দেখাবি, কারণ বিয়ের আগেই না তুই বউ পাগল হয়ে যাচ্ছিস। অবশ্যই হব, আমার একটা মাত্র বউ। তুই যখন বিয়ে করবি তখন দেখবি তুইও বউ পাগল হয়ে যাবি। আমার বিয়ে বা বউয়ের কোনো কিছুরই দরকার নেই, আনরোমান্টিক তুই একটা। আচ্ছা, এখন মনে হয় আবিহা পার্লার থেকে বের হবে, তুই আমাকে ভিডিও কল দে, আমি আবিহাকে দেখাবো। আদ্রিয়ান বাধ্য হয়ে করণকে ভিডিও কল দেয়, তার ফোন ক্যামেরা সামনের দিকে ঘোরায়। তখনই পার্লার থেকে বের হয় আবিহা আর মেঘ। আদ্রিয়ানের চোখ যায় মেঘের দিকে। হলুদ পাড়ের শাড়ি, কানে লাল দুল, হাতে সোনালি চুড়ি আর চুলে লাল গাজরা পরে হেঁটে আসছে মেঘ। আদ্রিয়ান মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। চলবে গল্প তোমার নামে নীলচে তারা, লেখিকা হিয়া।